হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। তো এবারের যে তোমরা পরীক্ষাগুলো এই বছরে যেগুলো আছে, সেটা ফুড এসআই বলো, ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, এসএসসি জিডি বলো, বা পরবর্তীতে এই বছরে যে পরীক্ষাগুলো হবে, ডাব্লিউবিপি, কেপি, যে পরীক্ষাগুলোই হোক না কেন, সেখানে কিন্তু একটা টপিক নতুন কিন্তু অ্যাড হয়ে গেল, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যেখান থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স তোমাদের 90% আছে। ঠিক আছে, সেই টপিকটা কিন্তু আমাদের কভার করতে হবে। তো সেই টপিক, সেটা কিন্তু অযোধ্যার রাম মন্দির। সেটা কিন্তু তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। অযোধ্যার রাম মন্দিরের সমস্ত ঘটনা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণ জানাবো। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট কিন্তু অযোধ্যার এটা কিন্তু করলে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তীতে রাম মন্দির রিলেটেড বা অযোধ্যার রাম মন্দির রিলেটেড যে টপিকগুলো অ্যাড হবে, সেগুলো কিন্তু আমরা পরবর্তী আমাদের যে ভিডিওগুলো আসবে সেখানে কিন্তু জানিয়ে দেবো। আমাদের চ্যানেলে কিন্তু এরকম ভিডিও আগেও করা হয়েছে একদম কারেন্ট ঘটনা নিয়ে, যেটা কিন্তু ভারতের কাছে গর্বের বিষয় বা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো কিন্তু নিয়ে আমরা ভিডিও বানিয়েছি। যেরকম আমাদের আইপিএল, ঠিক আছে, তারপরে ওয়ার্ল্ড কাপ, তারপরে তোমাদের চন্দ্রযান 3, আদিত্য এল1, সব কিছু নিয়েই কিন্তু ভিডিও করা আছে। যারা দেখোনি একবার কিন্তু দেখে নেবে, সব কিন্তু আমাদের চ্যানেলে আছে, একটু চেক করলে পেয়ে যাবে নিচের দিকে স্ক্রল করে গেলে। তো সেরকমই একটা গুরুত্বপূর্ণ টপিক আজকের অযোধ্যার রাম মন্দির। সেই রাম মন্দির নিয়ে টুকিটাকি কোশ্চেন নিয়ে আলোচনা করব। পরীক্ষায় আসবে, এখান থেকে কোনো না কোনো কোশ্চেন আসবে। সুতরাং আমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলসে জানতে হবে। তো চলো দেরি না করে আজকে ক্লাসটা শুরু করছি। প্রথম কোশ্চেন দেখো, বলেছে অযোধ্যার রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত? প্রত্যেকেই জানো আশা করি, তবু হ্যাঁ, আমরা কিন্তু টোটাল জিরো, মানে একদম পুরো জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের রাম মন্দির সম্পর্কে আজকে জানাবো, সেজন্য সব কোশ্চেন আমরা কভার করব। তো অযোধ্যার রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত? উত্তর কী হবে? উত্তরপ্রদেশে কিন্তু অযোধ্যার রাম মন্দির অবস্থিত। নেক্সট কোশ্চেন গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষা আসার মতো, অযোধ্যার প্রাচীন নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অযোধ্যার প্রাচীন নাম কি? তোমরা ভাববে এই কোশ্চেনটা যদি আসে, তোমরা ভাববে যে এমনি এসেছে, মানে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সকে উদ্দেশ্য করে না, কিন্তু অযোধ্যা আসা মানেই এই রাম মন্দির রিলেটেড জিনিস কিন্তু আসবে। তো অযোধ্যার প্রাচীন নাম কী ছিল? দেখো উত্তর দেওয়া আছে ফৈজাবাদ, কিন্তু অযোধ্যার প্রাচীন নাম ছিল, পরে সেটাকে অযোধ্যা করা হয়। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা যে জায়গাটা, সেটা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর কী হবে? সরজু নদীর তীরে কিন্তু অযোধ্যা কিন্তু অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 4 দাগে, অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের তারিখ কত? প্রত্যেকেই যেন রিসেন্ট আমাদের উদ্বোধন হয়েছে কত তারিখ? আমাদের 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন ছিল, ঠিক তার আগের দিন মানে 22শে জানুয়ারি 2024 সালে কিন্তু রাম মন্দির উদ্বোধন হয়েছে। আশা করি মনে থাকবে। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু চলে আসছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, অযোধ্যার রাম মন্দির নির্মাণ করেছেন কোন কোম্পানি? দেখো আজকের এই ক্লাসে যে কটা কোশ্চেন করা হবে, সব কটাই কিন্তু পরীক্ষায় আসতে পারে, সব কটাই, মানে এখান থেকে যে কোনো কোশ্চেন আসতে পারে, কারণ এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ টপিক এবং এখনকার হট টপিক বলতে পারো। ঠিক আছে, তো অযোধ্যা যে রাম মন্দির প্রতিষ্ঠা করা কোন কোম্পানি কিন্তু এই নির্মাণটা করেছে? দেখতে পাচ্ছ লার্সেন অ্যান্ড ট্রুবো, যেটা কিন্তু এলএনটি বলা হয়। লার্সেন অ্যান্ড ট্রুবো নামটা তোমাদের না মনে থাকতে পারে, কিন্তু এলএনটি নামটা কিন্তু মনে রাখবে। এই নামটা নিশ্চয়ই শুনেছো, এলএনটি বলা হয়। তো সেটা কিন্তু অযোধ্যা রাম মন্দির মানে কাজ কিন্তু করেছে। 6 দাগ, রাম মন্দিরের মোট বাজেট কত? রাম মন্দিরের মোট বাজেট, অযোধ্যা রাম মন্দির নির্মাণের মোট বাজেট 1800 কোটি টাকা, 1800 কোটি টাকা কিন্তু রাম মন্দির তৈরির মোট বাজেট ছিল। এবার কি বলেছে 7 দাগ, রাম মন্দির তৈরি করতে খরচ কত হয়েছে? ওটা তো ছিল বাজেট, এবার খরচ কত হয়েছে কি বলেছে? শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের রিপোর্ট অনুযায়ী, মানে এই যে ট্রাস্টের নামটা দেখছো না, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট, এটা হচ্ছে ওই রাম মন্দিরের যে ট্রাস্ট, সেটার কথাই বলা হয়েছে। সেই ট্রাস্টের রিপোর্ট অনুযায়ী 2023 সালের 31শে মার্চ পর্যন্ত 900 কোটি টাকা খরচ হয়েছিল। 2023 সালের 31শে মার্চ পর্যন্ত 900 কোটি টাকা খরচ হয়েছিল এবং এখনও 3000 কোটি টাকা ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে। মানে এখানে কি হয়েছে, তোমরা অনেকে হয়তো ভাবতে পারো, একটু ডিটেলসে বলে রাখি, যে অনেকে হয়তো ভাবতে পারো যে না, এই যে রাম মন্দির যে প্রতিষ্ঠা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি টাকায় হয়েছে। তো তোমাদের ধারণা সম্পূর্ণ ভুল, সরকারি টাকায় কিন্তু হয়নি, একটা ট্রাস্ট, সেই ট্রাস্ট কিন্তু ডোনেশন উঠিয়েছিল, অনেক আগে ডোনেশন উঠিয়েছিল। এবং একটা কথা, একটা ফ্যাক্ট এখানে বলে রাখি, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, অযোধ্যায় রাম মন্দির তৈরি করতে কিন্তু মানে কারো, মানে না কোনো কোম্পানি টাকা দিয়েছে, না সরকার টাকা দিয়েছে, না পাবলিক সেইভাবে টাকা দিয়েছে। তাহলে এখানে রাম মন্দিরটা হলো কার টাকায়? ঠিক আছে, এটা আমি তোমাদেরকে বলে রাখি, ইন্টারেস্টিং জিনিস। এই যে ট্রাস্টের নাম দেখছো, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট, এরা অনেক আগে থেকেই মানে একটা ফান্ড খুলেছিল, একটা ট্রাস্ট খুলেছিল, যেখানে সবাই ডোনেশন করেছিল। সেই ডোনেশনের টাকা এরা ব্যাংকে রাখে এবং ব্যাংকের বিভিন্ন রকম সেক্টরে এরা ইনভেস্ট করে থাকে। সেই সেক্টরে ইনভেস্ট করা টাকা যখন এদের বেড়ে যায় সুদ সমেত, সেই সুদের টাকায় কিন্তু রাম মন্দিরের কাজ কিন্তু হয়েছে। আসল যে ডোনেশনটা নিয়েছিল সেটা কিন্তু এখনও সেভাবেই পড়ে আছে। সুতরাং রাম মন্দির এখন যেটা তৈরি হয়েছে, সেটা কিন্তু কারোর টাকায় তৈরি হয়নি বা কোনো ডোনেশনের টাকায় তৈরি হয়নি।
ডোনেশন অবশ্যই ডোনেশন পেয়েছিল বলেই তৈরি করতে পেরেছে, কিন্তু সেই ডোনেশনের টাকাটা এখনও সেভাবে সেভ আছে। সেই ডোনেশনটা ইনভেস্ট করেছিল, সেই ইনভেস্টের যে লভ্যাংশ পেয়েছে সেটা থেকেই কিন্তু রাম মন্দির তৈরি করা হয়েছে। এটা কিন্তু তোমাদেরকে বলে রাখলাম। তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো, অযোধ্যার রাম মন্দিরের নকশা কে তৈরি করেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই নোটটা তোমাদের সম্পূর্ণ আমরা টেলিগ্রামে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে আছে, সেখান থেকে কিন্তু জয়েন করবে। কারণ ভিডিও দেখে নিলেই শুধু হবে না, নোটটা তোমাদের প্র্যাকটিস করতে হবে, রিভিশন দিতে হবে। তার জন্য কিন্তু অবশ্যই টেলিগ্রাম থেকে পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো অযোধ্যা রাম মন্দিরের নকশা কে করেছেন? চন্দ্রকান্ত সোমপুরা। চন্দ্রকান্ত সোমপুরা তিনি কিন্তু অযোধ্যা রাম মন্দিরের নকশা তৈরি করেছে বা ডিজাইনটা কিন্তু তৈরি করেছে। নেক্সট বলছে রাম মন্দির নির্মাণ শুরু হয় কত সালে? রাম মন্দির নির্মাণের কাজ, রাম মন্দির তো উদ্বোধন হয়েছে 2024-এ 22শে জানুয়ারি, কিন্তু নির্মাণ কার্য শুরু হয় কবে সালে? সেটা কিন্তু হবে 2020 সালের মে মাসে। মাসটাও কিন্তু বলে দিয়েছে, 2020 সালের মে মাসে কিন্তু রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল। অযোধ্যা রাম মন্দিরের ভূমি পুজো কবে হয়? ভূমি পূজন যেটাকে বলা হয় সেটা কবে করা হয় অযোধ্যা রাম মন্দির? অবশ্যই 2023 সালে যদি নির্মাণ কাজ শুরু হয় তাহলে 2023-এই কিন্তু 2020 সালে যদি নির্মাণ কাজ শুরু হয় তাহলে 2020-তে কিন্তু ভূমি পুজোটা কিন্তু হয়েছিল। নির্মাণ কাজ মানে কি, মোটামুটি সেই জায়গাটা পরিষ্কার করা, জায়গাটা সিকিওর করা, মালপত্র নেই, এটা শুরু হয়েছে মে মাস থেকে, কিন্তু 5ই আগস্ট কিন্তু ভূমি পূজন করা হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আমরা চলে যাবো এই পাশে। 11 দেখো কী বলেছে, অযোধ্যায় রাম মন্দিরের ট্রাস্টের চেয়ারম্যানকে, যে আমরা এতক্ষণ রাম মন্দির ট্রাস্ট করছি, তার চেয়ারম্যানকে, তার চেয়ারম্যান কিন্তু নিত্য গোপাল দাস। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। এইসব কোশ্চেন আসলে কিন্তু কেউ পারবে না যদি পড়ে না থাকে, ঠিক আছে? শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক কে? শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদককে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ উত্তর কী হবে? চম্পত রায়। চম্পত রায় কিন্তু শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক। নেক্সট দেখো কী বলেছে, অযোধ্যা রাম মন্দির ট্রাস্টের নাম কি? রাম মন্দির ট্রাস্টের মানে পুরো নাম কি সেটা কি বলেছে? শ্রীরাম জন্মভূমি ট্রাস্ট তীর্থক্ষেত্র ট্রাস্ট। কী নাম? শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এটা কিন্তু অযোধ্যা যে রাম মন্দির ট্রাস্টের আসল নাম। নেক্সট কী বলেছে দেখো, নেক্সট কোশ্চেন, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কে করেছেন? আমরা জানি 22শে জানুয়ারি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তো কে করেছেন? বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত, তিনি কিন্তু রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছেন। কোন জায়গার পুরোহিত? বারাণসীর পুরোহিত। কী নাম? লক্ষ্মীকান্ত দীক্ষিত। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাবো 15 দাগ, অযোধ্যা রাম মন্দিরে কোথাকার পাথর ইউজ করা হয়েছে? রাজস্থানের বান্সি পাহাড়পুর এলাকার পাথর ব্যবহার করা হয়েছে। দেখো এই সব কোশ্চেনও কিন্তু গুরুত্বপূর্ণ, কোন জায়গার পাথর। এবং একটা কথা তোমাদের বলে রাখি, এই রাম মন্দির কোনো কিন্তু সিমেন্ট বালি ইট দিয়ে কিন্তু গঠন করা না, এটা কিন্তু সম্পূর্ণ পাথরের তৈরি। তো সেখানে কিন্তু রাজস্থানের বান্সি পাহাড়পুর এলাকার পাথর থেকে কিন্তু তৈরি করা হয়েছে। এরপরের যে 3টে কোশ্চেন সেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য কত? 380 ফুট। অযোধ্যা রাম মন্দির প্রস্থ কত? 250 ফুট। তার মানে 380/250 কিন্তু রাম মন্দিরের টোটাল জায়গা। কত? 380/250, মানে 380 হচ্ছে দৈর্ঘ্য এবং 250 কিন্তু প্রস্থ, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, 380 দৈর্ঘ্য, 250 প্রস্থ। নেক্সট কী বলেছে, অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা কত? এটাও গুরুত্বপূর্ণ, 161 ফুট। 161 ফুট কিন্তু অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা। তাহলে এত উচ্চতা যখন, সেটা কত তল বিশিষ্ট? দেখো পরবর্তী কোশ্চেনে বলছে এটা কিন্তু 3 তলা বিশিষ্ট। অযোধ্যা রাম মন্দির কিন্তু 3 তলা বিশিষ্ট একটা বিল্ডিং। নেক্সট বলেছে 20 দাগ, অযোধ্যা রাম মন্দিরে কোন পাথর ইউজ করা হয়েছে? কোন জায়গার পাথর সেটা তো জানলাম, কিন্তু কোন টাইপের পাথর ইউজ করা হয়েছে? উত্তর কিন্তু হবে বেলে পাথর কিন্তু ইউজ করা হয়েছে। মানে একদম পয়েন্ট টু পয়েন্ট ডিটেলসকে তোমাদের কিন্তু আমরা ক্লাসটা করাচ্ছি, যাতে তোমরা একদমই না ভুলো, ঠিক আছে? সেজন্য কিন্তু তোমরা ভিডিওগুলো, আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, কারণ একদম জেনুইন জিনিসটা কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী বলেছে, অযোধ্যা রাম মন্দিরের স্থানের এলাকা কত? রাম মন্দির যে স্থান সেটা টোটাল কত এরিয়া নিয়ে বা কত এলাকা নিয়ে তৈরি হয়েছে? দেখো এখানে উত্তর বলেছে মন্দির এলাকা 2.7 একর জমি জুড়ে তৈরি হয়েছে। 2.7 একর, প্রায় 2.7 একর জমি নিয়ে কিন্তু রাম মন্দির তৈরি হয়েছে। এবার বলেছে অযোধ্যার যে বিতর্কিত জমির আয়তন কত? অযোধ্যা, আমরা পুরো অযোধ্যার যে রাম মন্দির জায়গাটাই কিন্তু বিতর্কিত জায়গা, সম্পূর্ণ কিন্তু বিভিন্ন কেস হয়ে কিন্তু এই জায়গাটা কিন্তু হয়েছে। তবে এই বিতর্কিত জমির পুরো আয়তনটা কত? 2.77 একর কিন্তু টোটাল আয়তন, তার ভিতরে কিন্তু 2.7 একরে কিন্তু মন্দির তৈরি হয়েছে, ঠিক আছে? আর সামান্য কিছু জায়গায় কিন্তু বাকি যেসব আশেপাশের জায়গা বা সেটা কিন্তু বিতর্কিত জায়গা হিসাবে এখনও আছে। নেক্সট বলছে 23 দাগ, অযোধ্যা রাম মন্দির তৈরি করতে কতদিন সময় লেগেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কতদিন সময় লেগেছে? 2020 থেকে হচ্ছে, 2024-এর ধরো 22শে জুলাই উদ্বোধন হয়েছে, তাহলে কতদিন সময় লেগেছে? প্রায় 3.5 বছর সময় কিন্তু এখানে লেগে গেছে। প্রায় 3.5 বছর, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত 3.5 বছর সময় কিন্তু টোটাল লেগে গেছে। 24 দাগ, অযোধ্যা রাম মন্দিরের মামলায় ফলাফল কবে ঘোষণা করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর থেকে যে কোশ্চেনগুলো করাবো সেগুলো আরও গুরুত্বপূর্ণ, এগুলো
যেগুলো তোমাদের রিসেন্ট ঘটেছে সেগুলো তো তোমরা জানো, বা আগের কোশ্চেন যেগুলো করালাম এগুলো রিসেন্ট ঘটনা। কিন্তু এবার চলে আসছে আরও পুরনোর কথায়। বলছে অযোধ্যা রাম মন্দিরের মামলার ফলাফল কবে ঘোষণা করা হয়? ফাইনাল ফলাফল কিন্তু 2019 সালের 9 নভেম্বর কিন্তু ঘোষণা করা হয়, এবং 2020 থেকেই কিন্তু মন্দির গঠনের কাজ কিন্তু শুরু হয়ে যায়। 2020-তে মন্দির গঠনের কাজ শুরু হয়েছে, এবং এই যে 2019-এর 9 নভেম্বর, তারপর থেকে 2020-র মে মাস পর্যন্ত অনেক ডিসিশন, অনেক পরিকল্পনা, অনেক কিছু কাজবাজ হয়েছে। তারপরে কিন্তু মে মাস থেকে মন্দির গঠনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে 2019 সালের 9 নভেম্বর কিন্তু ফাইনাল ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছিল। দেখো 25 দাগ কী বলেছে, অযোধ্যা রাম মন্দির মামলায় জন্য কতজন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছিল? অযোধ্যা রাম মন্দির মামলায় কতজন বিচারপতির বোর্ড গঠন করা হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তাদের নামও কিন্তু বলে দিয়েছে। 5 জনের বোর্ড ছিল। 5 জন বিচারপতি কে কে ছিল? দেখো এই 5 জন বিচারপতি সাংবাদিক বেঞ্চ হয়েছিল মামলা শুনানির দিন, ঠিক আছে? এই 5 জন বিচারপতি হলেন রঞ্জন গগৈ, এস.এ. বোবদে, দিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ, আব্দুল নাজির। এই 5 জন এরা কিন্তু মেন বেঞ্চে কিন্তু ছিল, এবং এদের কিন্তু ডিসিশনটা নিয়েছিল। নেক্সট 26 দাগ, অযোধ্যা রাম মন্দির মামলায় প্রধান বিচারপতি কে ছিলেন? এই যে 5 জনের নাম আমরা দেখলাম, তার ভিতরে প্রধান বিচারপতি কে ছিলেন? রঞ্জন গগৈ কিন্তু প্রধান বিচারপতি ছিলেন। নেক্সট বলছে দেখো 27 দাগ, রাম মন্দিরের শিলান্যাস কবে সম্পূর্ণ হয়? শিলান্যাস কবে করা হয়? 2020 সালের 5ই আগস্ট কিন্তু শিলান্যাস করা হয়, ঠিক আছে? নেক্সট দেখো কোশ্চেন কী বলেছে, রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন? ভিত্তিপ্রস্তর স্থাপন করে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে? নরেন্দ্র মোদী কিন্তু রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। নেক্সট বলেছে অযোধ্যাতে কোন মসজিদ অবস্থিত? অযোধ্যাতে কোন মসজিদ অবস্থিত ছিল, এবং এই মসজিদের কিছু অংশ কিন্তু এখনও আছে, সেটা কিন্তু বাবরি মসজিদ, ঠিক আছে? বাবরি মসজিদ, এবং অযোধ্যার বিতর্কিত ফলাফলের ফলেই এতদিন পরে যে শুনানি জয়লাভের পরেই কিন্তু অযোধ্যা মন্দির হয়েছে, তো সেখানে কিন্তু বাবরি মসজিদ ছিল। বাবরি মসজিদ কে তৈরি করেছিলেন? এই যে বাবরি মসজিদ নিয়ে এত ঝামেলা, বাবরি মসজিদ কে তৈরি করেছিলেন? দেখো মসজিদ মানে বাবরের তৈরি মসজিদ, তাহলে কে তৈরি করেছে? বাবরের সেনাপতি মীর বাকি কিন্তু এই মসজিদ কিন্তু তৈরি করেছিল, ঠিক আছে? তাহলে কিন্তু মনে রাখতে হবে বাবরের সেনাপতি মীর বাকি। যদি অপশানে থাকে যে মীর বাকি, তখন তোমরা খুঁজে পাবে না যে আমরা তো বাবরপুরে এসেছি, সেজন্য কিন্তু মীর বাকির নামটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, বাবরি মসজিদ কত সালে প্রতিষ্ঠিত হয়? আমরা তো রাম মন্দির প্রতিষ্ঠার কথা জানি, তাহলে বাবরি মসজিদ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1528 খ্রিস্টাব্দে, অনেক সাল আগে, অনেক বছর আগে কিন্তু এই 1528 সালে কিন্তু বাবরি মসজিদ প্রতিষ্ঠা হয়েছিল, এবং বলা হয় তার আগে কিন্তু সেখানে রাম মন্দির কিন্তু ছিল, রামের জন্মভূমি ছিল। সেই রাম মন্দিরকে ভেঙে কিন্তু 1528 সালে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করা হয়। এবং পরবর্তী কোশ্চেন, বাবরি মসজিদ কত সালে ভাঙা হয়? বাবরি মসজিদ কিন্তু 1992 সালের 6 ডিসেম্বর কিন্তু ভাঙা হয়। মানে প্রথমে সেখানে বলা হয় রাম মন্দির ছিল, অবশ্যই বলা হয় মানে সেটা ছিলই, কারণ এখন যেহেতু কোর্ট সেটা স্বীকৃতি দিয়ে দিয়েছে, মানে সেটা কিন্তু মানে একদম মানতেই হবে। বিভিন্ন প্রুফ পাওয়ার ফলেই কিন্তু সেই স্বীকৃতিটা দিয়েছে, ঠিক আছে? তো প্রথমে সেখানে রাম মন্দির ছিল। 1528 খ্রিস্টাব্দে রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি করা হয়, এবং 1992 সালে কিন্তু রাম মন্দির ভাঙা হয়, বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়, এবং সেখান থেকে কিন্তু বিতর্ক চলতে চলতে 2019-এর শুনানিতে কিন্তু রাম মন্দির জয়লাভ করে, এবং বলা হয় যে না, সবার প্রথমে ওখানে রাম মন্দির ছিল, ঠিক আছে? বাবরি মসজিদ যে কমিটিটা ছিল তাদের ডিসিশন কী ছিল? তারা বলতো যে না, ওখানে কোনো রাম মন্দির ছিল না, প্রথম থেকেই বাবরি মসজিদ ছিল। কিন্তু দেখা গেছে যে না, প্রথমে ওখানে রাম মন্দির ছিল, সেটা বিভিন্ন দার্শনিকদের লেখা থেকে, বিভিন্ন প্রুফ থেকে, এমনকি বাবরি মসজিদ ভাঙার সময় বাবরি মসজিদের বিভিন্ন অংশ, বা দেখা গিয়েছে রাম মন্দিরের বিভিন্ন অংশের উপরে বা বিভিন্ন লেখার উপরে বাবরি মসজিদ চাপিয়ে দেওয়া আছে, ঠিক আছে? দেখা যাচ্ছে একটা দেওয়াল, সেই দেওয়ালটা না ভেঙে তার উপর আর একটা দেওয়াল করা হয়ে গেছে, যেটা কিন্তু তাদের একটা বড় ভুল ছিল। যখন প্রুফ করা গেছে, যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছে, তখন দেখা গেছে যে না, বাবরি মসজিদের দেওয়ালের পিছনে 15 দিনের সে রাম মন্দিরের অংশ কিন্তু এখনও আছে। এইসব প্রুফ, তারপরে বিভিন্ন দার্শনিকদের লেখা, প্রাচীন দিনের বই, সেগুলো থেকে কিন্তু জানা যায় যে না, আগে ওখানে রাম মন্দির ছিল, যার ফলে কিন্তু রাম মন্দির জয়লাভ করেছে, এবং রাম মন্দির কিন্তু প্রতিষ্ঠা হয়ে গেছে। তো এই রাম মন্দির কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক ছিল আজকের দিনে, এই বছরেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক। সেরকমই গুরুত্বপূর্ণ টপিক কিন্তু চন্দ্রযান, IPL, তোমার বিশ্বকাপ, ঠিক আছে, আদিত্য L1, সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু ওই ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে দেখে নেবে, একটু ডেসক্রিপশানে দেখবে, যদি লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে, নাহলে আই বাটনগুলো চেক করবে। এবং আমি বলে দিচ্ছি, আমাদের সবথেকে ভালো হবে আমাদের চ্যানেলটা ভিজিট করে একটু স্ক্রল করতে করতে নিচের দিকে যাবে, সব ভিডিও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকে এই ছিল রাম মন্দিরের সব গুরুত্বপূর্ণ টপিক, যেটা কিন্তু পরীক্ষায় আসার মতো তোমাদের সম্পূর্ণ আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, এবং এই যে ক্লাস আলোচনা করা হয়েছে সেগুলো তোমাদের পরবর্তী পরীক্ষাতে ভীষণ বড় ভূমিকা পালন করবে। তো আমি প্রীতম স্যার আজকে ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওয় কোনো
নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।